হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার 1 যে রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে, বাংলা গদ্য সাহিত্যে 19 শতকে, দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, 19 শতকে বাংলা গদ্যের বিকাশে দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো এবং এই প্রতিষ্ঠান দুটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই প্রতিষ্ঠান দুটি মানে যে কোনো একটি প্রতিষ্ঠান এই বাংলা গদ্যের বিকাশে তার অবদান সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করব। ঠিক আছে, আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, খুবই ছোট্ট এবং সহজ আকারে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আলোচনাটি আমি শুরু করছি। দেখো, আমি যদি বলি আমার বাংলা যে গদ্য সাহিত্য রয়েছে, এই বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে শ্রীরামপুর মিশন, নাম দুটি আমি বলে দিচ্ছি, আর আরেকটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এই দুটি প্রতিষ্ঠানের অবদান কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, সেটা এখানে বলছে 19 শতকে যদি আমরা দেখি, 19 শতকে বাংলা গদ্যের বিকাশের দুটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম কলেজ। এটা মনে রাখবে, যেটি বাংলা গদ্য সাহিত্যকে বিকাশ করার ক্ষেত্রে কিন্তু খুবই অগ্রগণী ভূমিকা পালন করেছিল। তাই বলছে, দেখো কলকাতার আমরা দেখব এই যে শ্রীরামপুর মিশন যে আছে, এটা কলকাতার অদূরে দিনেমার কেন্দ্রে কিন্তু শ্রীরামপুর মিশন রয়েছে, আর কলকাতার লালবাজারের কাছে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ যে এই প্রতিষ্ঠান দুটি কিন্তু 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে আসে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ আর শ্রীরামপুর মিশন সালটা কত ছিল যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1800 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বলা হচ্ছে যে বাংলা গদ্যের বিকাশে এখানে শ্রীরামপুর মিশনের অবদান নিয়ে আলোচনা করব। দেখো বলছে 19 শতকে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশেষভাবে স্মরণীয়। আমরা যদি বলি এই যে শ্রীরামপুর মিশন, সবার প্রথমে যেটা উঠে আসছে, এই বাংলা গদ্যের বিকাশে এর অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। কি বলা হচ্ছে যে ইংরেজরা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য মূলত গড়ে তুলেছিলেন শ্রীরামপুর মিশন। মানে ইংরেজরা এই শ্রীরামপুর মিশন কিন্তু তারা গড়ে তুলেছিলেন, আর তাদের উদ্দেশ্য কী ছিল? খ্রিস্টান ধর্ম যে আছে, খ্রিস্টান ধর্ম, সেটাকে প্রচার করবে সকলের মধ্যে বা সবার মধ্যে। তারপরে এই প্রসঙ্গে দুজন মিশনারির নাম খুবই স্মরণীয়, একটা হচ্ছে উইলিয়াম কেরি আর টমাস মার্সম্যান। এই দুজনের নাম কিন্তু বিশেষভাবে স্মরণীয়। ঠিক আছে, যারা এই নিজেদের যে খ্রিস্ট ধর্মটা যে আছে সেটাকে প্রচার করতে চেয়েছিল। তারপরে আমরা দেখব এই দেশে তারা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য অনুবাদে তারা নজর দিয়েছিলেন, ফলে বাংলায় গদ্যের বিকাশে অনেকখানি কিন্তু ত্বরান্তরিত হয়েছিল। মানে তাদের এই যে প্রতিষ্ঠানটা যে গড়ে তুলেছিল শ্রীরামপুর মিশন, তাদের আসল উদ্দেশ্য ছিল তাদের যে খ্রিস্টান ধর্ম যে রয়েছে বা খ্রিস্ট ধর্ম যে রয়েছে সেটা প্রচার করবে। আর এই ক্ষেত্রে তারা বিভিন্ন গদ্যের মধ্যে, বিভিন্ন গদ্য রচনা এগুলোর মধ্যে মন দিয়েছিল। সেই কারণে কী হচ্ছিল, আমাদের বাংলা গদ্য সাহিত্য কিন্তু এর পাশাপাশি অনেকটা বিকাশ পেয়েছিল। দেখো, তারপরে আমরা দেখব এখানে বলছে যে মিশনারিদের মনে হয়েছিল, এখানে বলছে, দেখো এখানে বলছে যে তারপরে আমরা দেখব মিশনারিদের মনে হয়েছিল রামায়ণ মহাভারতের পাশাপাশি বাইবেল সহজ ভাষায় অনুবাদ করে প্রচার করলে এদেশে কি খ্রিস্টান ধর্ম প্রচার কিন্তু সহজ হবে। তারা ভাবছিল রামায়ণ মহাভারত, হিন্দু ধর্মের যে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ রয়েছে এগুলো তো প্রচার ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি তারা কি করবে, এই বাইবেলটাকে বাংলা ভাষায় প্রকাশ করবে, যাতে যেটা সহজে সকল মানুষের কাছে প্রচার হয়ে যায় বা সকলে জানতে পারে। কিন্তু ফল হয়েছিল বিপরীত। মানে তাদের এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য ছিল তাদের ধর্ম প্রচার করবে, কিন্তু তার ক্ষেত্রে কী হয়েছিল, ফলটা কিন্তু উল্টো হয়ে গিয়েছিল। বাংলা গদ্য সাহিত্য কিন্তু আরও বেশি বিকাশ পেয়েছিল, মানে আমাদের কিন্তু উল্টো লাভটা হয়ে গেছিলো। তাই বলছে ধর্ম প্রচারে তারা উদ্যত হলেও বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজ হয়েছিল। মানে তারা ধর্ম প্রচারের জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে আবার উল্টো হয়েছিল, আমাদের যে বাংলা গদ্য সাহিত্য সেটার কিন্তু বিকাশ ঘটে গিয়েছিল এই প্রতিষ্ঠানটির মাধ্যমে। দেখো বলছে শ্রীরামপুর মিশন থেকে ধীরে ধীরে নানা প্রশ্ন অনুবাদ হতে শুরু করে। পাঠ্যপুস্তক হিসেবে রামায়ণ মহাভারত, পাশাপাশি সংস্কৃত, ব্যাকরণ, তারপরে অমর কোষের টিকা প্রকাশিত কিন্তু হতে থাকে। আমরা দেখব বিভিন্ন জিনিস এই প্রশ্ন কিন্তু উঠে আসে, আর বিভিন্ন জিনিস রামায়ণ মহাভারত, তার পাশাপাশি সংস্কৃত, ব্যাকরণ, এই সমস্ত জিনিস কিন্তু আমরা দেখব অমর কোষের যে টিকা এগুলো কিন্তু প্রকাশ হতে শুরু করে এক এক করে। ঠিক আছে, তারপরে বলছে দেখো এখান থেকে কিন্তু মঙ্গল সমাচার
মতিউর চরিত এইটা কিন্তু প্রকাশ পায়। আমরা দেখব এই যে শ্রীরামপুর মিশন যে প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে কিন্তু এই যে মঙ্গল সমাচার মতিউর যে চরিত্র রয়েছে এটা কিন্তু প্রকাশ পেয়েছিল। তারপরে মার্কসম্যান অনুবাদ করেন ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, এই সমস্ত গ্রন্থ কিন্তু মার্কসম্যান অনুবাদ করেছিলেন। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, ধর্মমতে তারা যাই হোক না কেন কেরি বিবিধ ভাষায় কিন্তু অভিজ্ঞ ছিল। এই যে উইলিয়াম কেরি যে রয়েছে, আমি বললাম এই প্রতিষ্ঠানটা উদ্যোগের ক্ষেত্রে একজন স্মরণীয় মিশনারির নাম হচ্ছে উইলিয়াম কেরি, আরেকটা হচ্ছে টমাস মার্কসম্যান যেটা বললাম। এই উইলিয়াম কেরি কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু তিনি প্রজ্ঞ ছিল। ঠিক আছে, তিনি যাই হোক না কেন বলছে, ফলে অনুবাদেও কিন্তু সেই অভিজ্ঞতার প্রকাশ কিন্তু লক্ষ্য করা যায়। মানে তিনি যে বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন আমাদের এই আর কি বাংলা গদ্যের, সেখানেও কিন্তু আমরা তার এই অভিজ্ঞতা কিন্তু দেখতে পারবো, তিনি যে বিভিন্ন ভাষায় কিন্তু অভিজ্ঞ ছিলেন সেটাই বলছে। তবে ভাষার ক্ষেত্রে জড়তা বর্তমান আমরা দেখবো, তবে বিভিন্ন ভাষার ক্ষেত্রেও কিন্তু তার একটু জড়তা ছিল। বলছে কেননা আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার সঙ্গে কিন্তু কোনো মিল পাওয়া যাবে না। এই জায়গাটা ঠিক করে নিও, এখানে হবে সঙ্গে। ঠিক আছে, এটা কেটে যাবে। বলছে আজকে যে বর্তমানে যে ভাষা রয়েছে এই ভাষার সঙ্গে কিন্তু সেই আগের ভাষার কিন্তু তুমি মিলটা পাবে না। সেই কারণেই কিন্তু এই কথা বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জড়তা বর্তমান রয়েছে। তারপরে দেখো বলছে তবু দেখব আমরা এই বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এদের কিন্তু অবদান বিশেষভাবে অস্বীকার করা কিন্তু যায় না। এই যে টমাস মার্কসম্যান যে রয়েছে, ঠিক আছে, এদের কিন্তু অবদান কিন্তু আমরা ভুলে যেতে পারবো না। ঠিক আছে, তারপরে দেখো বলছে বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ এবং পুনঃপ্রকাশের ফলে কিন্তু বাঙালির বিশেষ লাভই হয়েছিল। তেমনই এই প্রতিষ্ঠানকে ঘিরে বাঙালিদের মধ্যে আত্মচেতনার সুযোগও কিন্তু এসেছিল। আমরা দেখব এই যে এই প্রতিষ্ঠানটাকে ঘিরে কিন্তু বাঙালিদের যে মনে যে আত্মচেতনা সেটারও কিন্তু উন্মেষ ঘটেছিল। ঠিক আছে, শ্রীরামপুর মিশনের ক্ষেত্রে বলেছে। তাই অতীশ কুমার যে আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যে কেরি সম্পর্কে লিখেছেন, কেরি সাহেবের সম্পর্কে, উইলিয়াম কেরি যে আছে যার সম্পর্কে বলছিলাম, এই উইলিয়াম কেরি সম্পর্কে লিখেছেন যে কেরি সাহেবের এই বাইবেলটি বাংলা এখন আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন এখনো এই প্রাতঃস্মরণীয় মিশনারিদের বাংলা ও সংস্কৃত প্রশ্ন আদি প্রচার করে বাঙালি জাতির কিন্তু উপকারী হয়েছে। মানে আমরা এখানে বলছে যে তিনি যে এই বাংলা যে গদ্য লিখেছেন তিনি তো অন্য দেশের অন্য ভাষার অভিজ্ঞ ছিলেন না, তারা বিদেশ থেকে এসেছিলেন, কিন্তু বিভিন্ন ভাষায় তিনি যেহেতু প্রজ্ঞ ছিলেন তবুও তার বিভিন্ন ভাষার ক্ষেত্রে, বাংলা গদ্যের ক্ষেত্রে, বিভিন্ন ভাষার ক্ষেত্রে আমরা জড়তা দেখতে পারবো। তবুও কিন্তু তার অবদান কিন্তু আমরা ভুলতে পারবো না। আমাদের যে এই মিশনারিদের হচ্ছে বাংলা সংস্কৃত প্রশ্নাদি বিভিন্ন যে প্রচার করেছিল এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে গদ্য সাহিত্য বিকাশ পেয়েছিল এবং আমাদের কিন্তু ভালোই উপকার হয়েছিল। ঠিক আছে, তাই বলছে বাঙালি জাতির কিন্তু উপকারী হয়েছিল, তাদের কিন্তু অবদানটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। ঠিক আছে, দেখো আজকে এই বাংলা গদ্য সাহিত্য থেকে প্রতিষ্ঠান দুটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। একটি প্রতিষ্ঠানের অবদান নিয়ে আমি আলোচনা করেছি, তো আলোচনাটা আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, দেখো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।